শুরুতে আমরা একটা ভাঙা বাড়ি দেখতে পাই। অপরিচিত একটা লোক ফ্লোরে কেরোসিন ঢালছে। তার সামনেই একটা লোক চেয়ারে বাঁধা অবস্থায় আছে। তাকে দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে কেউ টর্চার করে চেয়ারে বেঁধে রেখেছে। হাতের বাঁধন খোলার প্রাণপণ চেষ্টা করছে সে। একটু পরে ওই ব্যক্তি সেখানে আগুন লাগিয়ে দেয়। নিমেষেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে দমকল কর্মী চলে আসে আর তারা আগুন নিভাতে শুরু করে। দমকল কর্মী বাড়ির ভিতরে ঢুকে আগুন নিভাতে থাকে। একজন কর্মী দেখতে পায় সেখানে একটা লোক আগুনে পুড়ে পড়ে আছে। মানে ওই লোকটার কথা বলছে যাকে আমরা শুরুতে দেখতে পেয়েছি, আর সে এখনও জীবিত আছে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে আনা হয়। একজন ডাক্তার তাকে মরফিন দিতে চাইলে সেখানে আরেকজন মহিলা ডাক্তার চলে আসে আর বলে তাকে মরফিন দিও না, এটা সে সহ্য করতে পারবে না। স্যার, আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করতে যাচ্ছি। আপনার অনেক যন্ত্রণা ও কষ্ট হবে যেটা আপনাকে সহ্য করতে হবে। যা শুনে লোকটা হাত ইশারা করে সায় দেয়। এরপর তার ট্রিটমেন্ট শুরু হয়। অনেক কষ্ট করার পরও আমরা আপনার চেহারা ঠিক করতে পারিনি। ডাক্তার পেশেন্টের নাম জানতে চাইলে ওই লোকটা বলে, আমার নাম পার্ক জো ইয়ং, সংক্ষেপে ইয়ং। নাম শুনে ওই মহিলা ডাক্তার বিস্ময়ের চোখে তার দিকে তাকায়। সে তার দিকে এমনভাবে তাকালো কেন? এর কারণ কি? সে যখন চলেই যাচ্ছিল তখন ইয়ং বলে, যান বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে আগুন লাগানোর 15 দিন আগের ঘটনা দেখানো হয়। এখন আমরা জানতে পারবো তাকে কে বা কারা আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। রুমে ঢুকতে গিয়ে সে দরজায় লাগানো একটা চিরকুট দেখতে পায়, যাতে লেখা ছিল, আমি তোমার বাড়িওয়ালা, তুমি 3 মাসের বাড়ি ভাড়া দাওনি। এতে আমরা বুঝতে পারি ইয়ংয়ের পকেটের অবস্থা ভালো না। ঘরে বসে সে স্টক মার্কেট চেক করছিল যে তার শেয়ারের দাম বেড়েছে কিনা। ইয়ং ছিল খুবই অলস প্রকৃতির মানুষ। সে শর্টকাট টাকা ইনকাম করতে চাইতো। ফ্রেশ হয়ে এসে ইয়ং লাল পানি খেতে শুরু করে। তখন একজন পাওনাদার তাকে কল করে, তো ইয়ং কল রিসিভ করে না। বারবার কল করলে সে বিরক্ত হয়। কল রিসিভ না করলে ওই পাওনাদার তার বাড়িতে চলে আসে। তো এই পাওনাদারের নাম হচ্ছে লোন শার্ক। জুয়া খেলতে ইয়ং তার কাছ থেকে টাকা ধার নিয়েছে। তুই আমার ফোন ধরছিস না কেন? তখন ইয়ং নর্মাল কাটতে থাকে, যা দেখে সে তাকে টেবিলের কাচের উপর চেপে ধরে। তখন শার্ক দেখে তার নাম্বার মাদুদ লিখে সেভ করা হয়েছে। তুই আমার নাম্বার মাদুদ লিখে সেভ করেছিস? স্যার, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি। যা দেখে শার্ক তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর আমরা একটা অন্ধকার ঘর দেখতে পাই। এখানে মানুষের অর্গান কেটে তা বিক্রি করা হয়। যা দেখে ইয়ংয়ের তো মুতে দেওয়ার মতো অবস্থা। যদি আগেভাগে টাকা দিতি তাহলে তোর এই দিন দেখা লাগতো না। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি আপনার সব টাকা দিয়ে দিব, করুণা করে বললে শার্কের একটু মায়া হয়। আর ইয়ংয়ের ফোনে 30 দিনের একটা ক্যালেন্ডার চালু করে দেয়। 30 দিনের মধ্যে তুই যদি আমার টাকা না দিস তাহলে তোর কিডনি বেচে আমি টাকা আদায় করব। কথা মাথায় ঢুকছে? হুম। তারপর শার্ক তাকে রাস্তায় কুকুরের মতো ফেলে দিয়ে চলে যায়। ইয়ং খুব ভয় পেয়েছে, তাই সে রাস্তার মধ্যে কেঁদে কেঁদে হেঁটে বাড়িতে চলে আসে। ভয় তার গায়ে জ্বর উঠে গিয়েছে। এর মধ্যে একদিন চলে গিয়েছে। টাকা ইনকাম করতে সে একটা কোম্পানিতে দিনমজুরের কাজ করে। ইয়ং দেখে কাজ না করায় কোম্পানির ম্যানেজার একটা লেবারকে বের করে দিচ্ছে। তা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তখন ওই লোকটা কাটার দেখিয়ে ম্যানেজারকে ভয় দেয়। ভয় পেয়ে ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয় না। আর এই সব কিছু ইয়ং লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে এই লোকটারও টাকার প্রয়োজন, কারণ তার ছেলে অসুস্থ। ইয়ং লক্ষ্য করে তার হাতে ট্যাটু আছে। গুগলে সার্চ করলে ইয়ং জানতে পারে এটা একটা গ্যাংয়ের ট্যাটু, যা দেখে ইয়ং অবাক হয়। এরপরে তার বাবা তাকে কল করে আর কেউ বলে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সে দ্রুত বাবাকে দেখতে হাসপাতালে চলে আসে। তখন একটা লোক ইয়ংয়ের সাথে দেখা করে আর তার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। আসলে এই লোকটার গাড়ির সাথে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্যই সে আপোস করতে চাচ্ছে। মানে সে কোনো পুলিশি ঝামেলার সাথে জড়াতে চাচ্ছে না। তাই সে ইয়ংকে একটা খাম দেয়, যাতে 5 মিলিয়ন ওন ছিল। টাকা পেয়ে ইয়ং মনে মনে অনেক খুশি হয় আর তার বাবাকে টাকাটা দেয়। এরপরে ইয়ং তার বাবার কাছে ওই টাকাটা চায়, কিন্তু তার বাবা টাকাটা দেয় না। ঠিক তখনই সেখানে ইয়ংয়ের বাবার প্রতিবেশী চলে আসে। সে তার বাবার অনেক টেক কেয়ার করত, যা দেখে ইয়ং মনে করে সে হচ্ছে তার গার্লফ্রেন্ড। এর জন্যই তুমি আমাকে বিগত 3 মাসের বাড়ি ভাড়া দেওনি, সমস্ত টাকা তার পিছনে খরচ করছো, তাই না? রাগ করে ইয়ং সেখান থেকে চলে আসে। বাইরে এসে ইয়ং ওই লোকটার সাথে দেখা করে। তোমার গা থেকে মদের গন্ধ আসছে।
আপনি কি বলছেন? ইনোসেন্ট সাজার ভান করো না। তুমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে। আমার আরও 3 মিলিয়ন উন লাগবে। তা না হলে আমি সবাইকে বলে দিব যে তুমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে। তুমি কি চাও আমি পুলিশের কাছে তোমার নামে রিপোর্ট লিখি? এটা শুনে ওই লোকটা 3 মিলিয়ন উন তাকে দিয়ে দেয়। এরপরে ইয়ং তার বাবার ঘরে আসে। তখন তার বাবা ফোন করে বলে, আমি ওই ছেলেটার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করব, কারণ সে আমাকে খুব কম উন দিয়েছে। ইয়ং তার বাবার ঘরে একটা রোলেক্স ঘড়ি আর বেশ কিছু উন খুঁজে পায়। সব কিছুই সে নিয়ে নেয়, কারণ তার তো টাকার প্রয়োজন। তখন ইয়ং তার বাবা লাইফ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট দেখতে পায়। যদি তার বাবা অ্যাক্সিডেন্টে বা রোগে মারা যায়, তাহলে তার পরিবার 500 মিলিয়ন উন পাবে। এটা দেখে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আমি যদি কোনো রাস্তা বের করতে না পারি, তাহলে 1 মাসের মধ্যে মারা যেতে হবে। কার অ্যাক্সিডেন্টে যদি ওই বুড়াটা মারা যেত, তাহলে আমি বেঁচে যেতাম। কমসে কম লাইফ ইন্স্যুরেন্সের ওই টাকাটা তো পেতাম। ঠিক ওই সময় কিছু বখাটের ছেলে তাকে ডাক দেয়, আমাদেরকে কিছু সিগারেট দেয়। যা শুনে ইয়ং পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে তোমরা গুহ হাই স্কুলের ছাত্র। সব কিছু একদম আগের মতোই আছে, কিছুই বদলায়নি। ও আচ্ছা, আপনি কি ওই হাই স্কুলে পড়েছেন? তাহলে তো আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমাদেরকে কিছু সিগারেট দিন স্যার। এটা শুনে ইয়ং ওদেরকে সিগারেট তো দেয়ই না, বরং ওদেরকে মেরে ভাগিয়ে দেয়। বাড়িতে যাওয়ার সময় ইয়ং যখন একটা অন্ধকার গলিতে ছিল, তখন ওই বখাটে ছেলেগুলো তাকে পিছন থেকে আক্রমণ করে আর তার পকেট থেকে সিগারেট নিয়ে নেয়। তখন ওরা ইয়ংয়ের হাতে ওই রোলেক্স ঘড়িটা দেখতে পায় এবং ঘড়িটা খোলার খুব চেষ্টা করে, কিন্তু ঘড়িটা খুলতে পারে না। তাই ওরা ইয়ংকে মেরে সেখান থেকে চলে যায়। মাথায় আঘাত লাগার কারণে সে অচেতন হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই ডাক্তার ইয়ংয়ের পেট কেটে কিডনি বের করে নিচ্ছে। এরপরে সে ভয়ে চিৎকার করে, বুঝতে পারে এটা খারাপ স্বপ্ন ছিল। ইয়ং দেখতে পায় সে এখন হাসপাতালে আছে। ক্যালেন্ডার দেখে অলরেডি 2 দিন হয়ে গিয়েছে। তখন তার বাবা পুলিশের সাথে কথা বলছিল, কেন আপনারা অপরাধীকে ধরতে পারছেন না? ওই গলি দিয়ে কেউ আসা যাওয়া করে না, সেখানে কোনো সিসিটিভিও নেই। তাই অপরাধীকে খুঁজে বের করা আমাদের কাছে একটু কঠিন হয়ে পড়েছে। আপনাকে যারা মারধর করেছে তাদেরকে আপনি কি চেনেন? না, আমার কোনো কিছু মনে নেই। এটা বলে ইয়ং সেখান থেকে চলে আসে, কারণ তার হাতে সময় নেই। এরপরে সে ভাবে ওই গলিতে ক্যামেরা নেই। বাড়িতে এসে সে তার বন্ধুর কাছ থেকে ওই গুন্ডা টাইপের লোকটার ঠিকানা নেয়, যে লোকটাকে সে ওই কোম্পানিতে দেখেছিল। তো তার নাম হচ্ছে রিয়ং। ইয়ং ওই ঠিকানায় যায়। সেখানে দেখতে পায় কিছু গুন্ডা পান্ডা একসাথে আড্ডা মারছে। ঠিক সেই সময় রিয়ং চলে আসে। তুমি আমাকে চিনতে পেরেছ? আমরা একই কোম্পানিতে কাজ করি। এখানে কেন এসেছ? আমি জানি তোমার অনেক টাকার দরকার। আমার একটা কাজ করে দিবে? বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। কত টাকা দিবে? 60 মিলিয়ন উন। টাকার অঙ্কটা বেশি হওয়ায় রিয়ং কাজ করতে রাজি হয়ে যায়। বলো কি করতে হবে? কাউকে জানে মারতে হবে। কাকে মারতে হবে? ইয়ং একটু ভেবেচিন্তে বলে, আমার বাপকে মারতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ওই লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা নিতে চাচ্ছে, যাতে সে শার্কের হাত থেকে বাঁচতে পারে। নিজেকে বাঁচাতে বাপকে খুন, এইরকম একটা পরিস্থিতি। প্রতি শুক্রবার সে গির্জাতে যায়। তাকে একটা নির্জন গলি দিয়ে ওই গির্জায় যেতে হয়। ওই গলিতে সিসিটিভি ক্যামেরা নেই। ইয়ং ওই গলির কথা বলছে, যেখানে তাকে মারা হয়েছিল। এই কাজটা ওই গলিতেই করতে হবে। তাকে শুধু খুন করতে হবে, এই তো। খুন না, তাকে এমনভাবে মারতে হবে যেন বোঝা যায় এটা একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল। তুমি গাড়ি নিয়ে ওই গলিতে অপেক্ষা করবে। যখনই তাকে দেখবে তখনই তাকে গাড়ি দিয়ে উড়িয়ে দিবে। লাইফ ইন্স্যুরেন্স থেকে 200 মিলিয়ন পাবো, তার 30% অর্থাৎ 60 মিলিয়ন তোমার। কাজ হওয়ার পর আমি তোমার টাকা তোমাকে বুঝিয়ে দিব। তোমাকে বিশ্বাস করব কিভাবে? আমাদের সমস্ত কথাবার্তা এই রেকর্ডারে আমি রেকর্ড করেছি। তুমি এটা নাও। টাকা না দিলে তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও। নিজের বাপকে মারার জন্য আমাকে সুপারি দিচ্ছ কেন? তোমার কোনো সমস্যা আছে? না, একদমই না। আমার তো এই বিষয়টা আরও মজা লাগছে। এই কথা শুনে বোঝা গেল এটাও হারামি কম না। নেক্সটের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ং হাসপাতালে ট্রিটমেন্টে নিচ্ছে। বাইরে এসে দেখে রিয়ং তার জন্য অপেক্ষা করছে। যা দেখে সে তাকে একটা চিরকুট দিয়ে চলে যায়। এরপর ইয়ং তার সাথে দেখা করে। এভাবে পাবলিক প্লেসে আমাদের কথা বলা ঠিক না। আমি কিছু একটা জানতে পেরেছি। লাইফ ইন্স্যুরেন্সের টাকা 20 মিলিয়ন না, বরং 500 মিলিয়ন। 500 মিলিয়নের 30% 150 হয়, তাই না?
আমার 150 মিলিয়ন লাগবে, তা না হলে আমি কাজ করব না। এই কথা শুনে ইয়ং রেগে যায়। হাতে কোনো অপশন না থাকায় ইয়ং বলে কাজটা কাল রাতেই করতে হবে। যা শুনে রিয়ং চলে যায়। পরদিন সন্ধ্যায় ইয়ং রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে ড্রিঙ্কস করতে থাকে, যাতে তার বন্ধু পুলিশকে সাক্ষী দিতে পারে তার বাবার খুনের সময় বা অ্যাক্সিডেন্টের সময় সে তার সাথে ছিল। মানে সে ইনোসেন্ট, কিছুই জানে না। কিছুক্ষণ পরে তার বন্ধুর বাড়ি থেকে কল আসে যে তার বাচ্চার জ্বর হয়েছে, তাই তার বন্ধু বাড়িতে যেতে চায়। কিন্তু ইয়ং তাকে যেতে দিতে চায় না, কারণ সে সাক্ষীকে হারাতে চাচ্ছে না। তবে এতে কাজ হয় না, তার বন্ধু চলে যায়। এরপরে ইয়ং অন্য একটা রেস্টুরেন্টে যায়। খাবার খাওয়ার সময় সে ইচ্ছা করে ওই মেয়েটার দিকে তাকিয়ে হাসে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, যাতে সে তাকে মনে রাখতে পারে। এদিকে তার বাবা যখন ওই গলি দিয়ে যাচ্ছিল, তখন রিয়ং ফুল স্পিডে তার বাবাকে মেরে দেয় আর চেক করে দেখে সে মারা গিয়েছে কিনা। এরপরে ইয়ং তার বাড়িতে চলে আসে আর তার বাবার মৃত্যুর খবর শোনার অপেক্ষা করতে থাকে। সকাল হয়ে গিয়েছে, কিন্তু তার বাবার মৃত্যুর খবর এখনও আসছে না, যার জন্য তার মেজাজ খারাপ। হঠাৎ কল আসে। তাকে গিয়ং পুলিশ স্টেশন থেকে বলা হয়, সরি স্যার, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। আপনার বাবা মারা গিয়েছে। তার বডি আইডেন্টিফাই করতে আপনাকে মর্গে আসতে হবে। আচ্ছা, আমি এখনই আসছি। এটা বলে সে কল কাট করে। তার বাবার মৃত্যুর খবর শুনে সে মনে মনে অনেক খুশি হয়। শালা, এ তো আস্তাহামি। ইয়াং বাথরুমে গিয়ে কান্নার অভিনয় করছে যে সে পুলিশ স্টেশনে গিয়ে কিভাবে কাঁদবে। এ তো দেখছি হাই লেভেলের সাইকো। এরপরে হাসপাতালে গিয়ে বাপের লাশ দেখে মিথ্যা কান্না করতে থাকে আর বলে, আই এম সরি পাপা। এরপরে ওই পুলিশ অফিসার বলে, দেখে মনে হচ্ছে গতকাল রাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন যার বাচ্চা এটা করেছে? আমরা কেবল তদন্ত শুরু করেছি, এর জন্য বলতে পারছি না কে এই কাজটা করেছে। সত্যি আপনারা কাউকে খুঁজে পাননি? আমি বিশ্বাস করি এটা কোনো হিট অ্যান্ড রান কেস না। কেউ হয়তো তাকে জেনে শুনে গাড়ি চাপা দিয়েছে। তো এটা শুনে ইয়ং মনে মনে ভয় পেয়ে যায়। একজন সাক্ষী দিয়েছে, তাকে চাপা দেওয়ার পর ড্রাইভার পালিয়ে না গিয়ে রিভার্স করে তাকে আবার চাপা দিয়েছে। তারপর সে গাড়ি থেকে নেমে তোমার বাবার মৃত্যু নিশ্চিত করে। তখন আমরা দেখতে পাই ওই সাক্ষী হচ্ছে তার বাবার প্রতিবেশী। অন্ধকার বেশি থাকার জন্য সে ওই লোকটার চেহারা দেখতে পায়নি। সবকিছু শুনে ইয়ং বলে, আমার মনে হচ্ছে এটা হিট অ্যান্ড রান কেস। আমার বাবা খুবই ভালো মানুষ ছিল, তার কোনো শত্রু ছিল না যে তাকে গাড়ি চাপা দিয়ে মারবে। লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য ইয়ং এই কথা বলছে। যা শুনে পুলিশ অফিসার বলে, শুধু একজন সাক্ষী নয়, আরেকজন সাক্ষী আছে, যার বয়ানে আমরা বুঝতে পেরেছি এটা কোনো হিট অ্যান্ড রান কেস না, এটা একটা খুন কেস। তোমার বাবার লাশ পাহাড়ের চূড়ায় মাটিতে পোতা অবস্থায় পাওয়া গিয়েছে। এটা শুনে ইয়ং তো আকাশ থেকে পড়ে, কারণ সে তো তার বাবাকে ওই গলিতে খুন করিয়েছে। তাহলে তার বাবার লাশ কীভাবে ওই পাহাড়ের চূড়ায় গেল? আর কেই বা তার বাবার লাশ সেখানে নিয়ে পুঁতে রেখেছে? আর এখান থেকেই এই গল্পের মোড় ঘুরে যায়। সব কিছু শুনে ইয়ং পাগলের মতো করতে থাকে, কারণ তার আর লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাওয়া হলো না। আর ভাবতে থাকে এই কাজটা কে করেছে, রিয়ং না অন্য কেউ। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আগ্রহী থাকলে আমি নেক্সট এপিসোড এক্সপ্লেন করব, তা না হলে অন্য কোনো মুভি বা ড্রামা এক্সপ্লেন করব। একটা ভিডিও বানাতে আমাকে প্রচুর খাটতে হয়, তাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়েন।